হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আবার হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে। আজও একাদশ শ্রেণীর সমস্থিতি বা আইসোস্ট্যাসি বিষয়ের দ্বিতীয় পর্ব। তোমরা এর আগে প্রথম পর্বের ভিডিওটি নিশ্চয়ই দেখেছো। আজকের তারপরের অংশটুকু অর্থাৎ ওই অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওগুলি ভালো করে দেখে তোমরা খাতায় লিখে নেবে, যাতে পরবর্তীকালে সুবিধা হয়। এই ভিডিওতে ব্যবহৃত চিত্র, তথ্য আধুনিক ভূগোল, অনিরুদ্ধ হাজরা এবং হরেকৃষ্ণ গিরি রচিত বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে অনুরোধ করব। তাহলে শুরু করা যাক। প্রথম পর্বে বা পার্ট 1-এ তোমরা যা যা শিখেছ সেগুলো নিয়ে একটু বলে দেওয়া যাক। সমস্থিতির সংজ্ঞা, আইসোস্ট্যাসি শব্দের উৎস, সমস্থিতি মতবাদের মূল ধারণা, তত্ত্বীয় অভিকর্ষ বা থিওরিটিক্যাল গ্র্যাভিটি, প্লাম্ব লাইন, অভিকর্ষ বিচ্যুতি বা গ্র্যাভিটি অ্যানোমেলি, অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, প্লবতা বুয়েন্সি, ট্রানজিট থিওডোলাইট একটি যন্ত্র, সে সম্বন্ধে জেনেছ, বোগার অভিকর্ষ অসঙ্গতি, গ্র্যাভিটি অ্যানোমেলি, প্রকৃত বা বাস্তব অভিকর্ষের নির্ধারকসমূহ, আর এইরির তত্ত্ব সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আজকের পর্বে এর পরের অংশগুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায় মূলত দুজন ভৌগোলিকের, দুজন ভূতত্ত্ববিদের তথ্য আলোচিত হয়েছে। এইরির তত্ত্ব পেয়েছ, এবার আমরা প্র্যাটের তত্ত্ব নিয়ে আলোচনা করব। 1859 সালে ব্রিটিশ ভূতত্ত্ববিদ ও গণিতজ্ঞ জন হেনরি প্র্যাট সমস্থিতি বিষয়ক প্রতিপূরণের নিয়ম অর্থাৎ ল অফ কম্পেনসেশন মতবাদের অবতারণা করেন। আর্কডেকন প্র্যাট ভারতে ছিলেন, কলকাতাতেই এসেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য। সেই সময় উত্তর মধ্য ভারতে অভিকর্ষ বিচ্যুতির পরীক্ষার পরিপ্রেক্ষিতে এই তত্ত্বটি প্রকাশ করে। তার মতবাদের ভিত্তি ছিল অক্ষাংশ মানের বিচ্যুতির কারণ বিশ্লেষণ। 1854 সালে জর্জ এভারেস্ট কালিয়ানা ও কালিয়ানপুরের মধ্যে ত্রিভুজাকৃতি ও জ্যোতির্বিজ্ঞান সমীক্ষার মাধ্যমে অক্ষাংশ মানের বিচ্যুতি নির্ণয় করেন 5.236 সেকেন্ড। 1855 সালে প্র্যাট অক্ষাংশ মানের বিচ্যুতির কারণ বিশ্লেষণের জন্য শিলার ঘনাঙ্কের সাহায্যে হিমালয়ের সম্ভাব্য ভর ও থিওডোলাইটের প্লাম্ব লাইনের ওপর অভিকর্ষীয় টান গাণিতিক উপায়ে মাধ্যাকর্ষণ বিচ্যুতির পার্থক্য নির্ণয় করেন 15 সেকেন্ড, 15 সামথিং। ভূমিরূপের উচ্চতা এবং ঘনত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক তিনি এখানে উল্লেখ করেন। যে প্র্যাটের মতে পর্বতের থেকে মালভূমি, মালভূমির থেকে সমভূমির ঘনত্ব বেশি, আবার সমভূমির থেকে সমুদ্রতলের ঘনত্ব আরও বেশি। এই তারতম্যের কারণেই প্র্যাট এই ধারণায় আসেন যে উচ্চতার সাথে ভূখণ্ডের ঘনত্বের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই ভূখণ্ডগুলি ঘনত্বের পার্থক্যই প্র্যাটের মতবাদের মূল ভিত্তি। তার সমস্থিতি মতবাদটি প্রতিবিধানের নিয়ম বা ল অফ কম্পেনসেশনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, এটা তিনি ব্যাখ্যা করেছেন। প্র্যাটের মতবাদের মূল বক্তব্য কি দেখে নেওয়া যাক। প্রতিবিধান বা প্রতিপূরণ তল। ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারের ভেতরে একটি নির্দিষ্ট গভীরতায় মালভূমি, সমভূমি প্রভৃতি ভূমিরূপে চাপ ও পীড়নের মাত্রা সমান হয়। প্র্যাটের মতে এই সমচাপ ও পীড়নযুক্ত ভূ অভ্যন্তরের অ্যাস্ট্রোস্ফিয়ারের সমগভীর অঞ্চলটিকে প্রতিবিধান বা প্রতিপূরণ তল বলা হচ্ছে। খ. ভিন্ন ঘনত্বের ভূখণ্ডের সমগভীরতায় অবস্থান। প্র্যাটের মতে ভূপৃষ্ঠের উপস্থিত বিভিন্ন ভূমিরূপগুলি ভিন্ন ঘনত্বের পদার্থ দ্বারা গঠিত হলেও ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারের স্তরের একটি নির্দিষ্ট গভীরতার নিচে ঘনত্ব পরিবর্তিত হয় না। একে প্র্যাট বলেছেন ইউনিফর্ম ডেপথ উইথ ভ্যারিং ডেন্সিটি। গ. ভিন্ন ঘনত্বের সমান চাপ প্রদান। পৃথিবী পৃষ্ঠে উপস্থিত পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, সমুদ্র তলদেশ প্রভৃতি ভূখণ্ডগুলি ভিন্ন ঘনত্বের হলেও প্র্যাটের মতে এই ভূখণ্ডগুলি প্রতিবিধান বা প্রতিপূরণ তলের উপর সমান চাপ প্রয়োগ করে। প্রতিবিধান তলের ওপর থেকে ভূখণ্ডগুলি তাদের ঘনত্বের পার্থক্যের ভিন্ন উচ্চতায় অবস্থান করে। অধিক ঘনত্বের ভূখণ্ড স্বল্প উচ্চতায় এবং স্বল্প ঘনত্বের ভূখণ্ড অধিক উচ্চতায়
অবস্থান করে বলে তিনি উল্লেখ করেছেন। সুতরাং এই যে পয়েন্টগুলো, এখানে 3 নম্বরের প্রশ্ন তোমাদের থাকতেই পারে, 3 বা 4। প্রাটের মতবাদের মূল বক্তব্যগুলি কী ছিল, সেখান থেকে তোমরা সেই প্রশ্নের উত্তরে এই পয়েন্টগুলোকে লিখতে পারো এবং পয়েন্টের ব্যাখ্যা অবশ্যই তোমাদের দিতে হবে। প্র্যাট পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষাটা কি না, সম ওজনের ভিন্ন ঘনত্বের অনেকগুলি ধাতব খণ্ড যেমন সীসা, লোহা, অ্যান্টিমনি, জিঙ্ককে একটি পারদপূর্ণ পাত্রে ভাসিয়ে প্র্যাট লক্ষ্য করেন প্রতিটি খণ্ড প্রতিপূরণ তলের ওপর সমান চাপ দিয়ে ভিন্ন উচ্চতায় ভাসছে, কিন্তু তার নিচের দিকে তলটি কিন্তু একই রকম থাকছে। উপরের চিত্রটিতে দেখতে পাচ্ছ সেই রকম। ঠিক একই রকমভাবে সীসার ঘনত্ব 11.4 গ্রাম পার ঘন সেমি বেশি হয়, উচ্চতা কম, আর অ্যান্টিমনির ঘনত্ব কম হয়, তার উচ্চতা অধিক উচ্চতায় অবস্থান করছে। আর নিচের ছবিটিতে দেখতে পাচ্ছ মালভূমি বেসিন কিভাবে অবস্থান করছে এই নিয়ম অনুসারে। তিনি এই সিদ্ধান্তে আসেন। প্র্যাট এই সিদ্ধান্ত উপনীত হলেন যে পৃথিবীর প্রতিটি ভূমিরূপ অ্যাস্থনোস্ফিয়ার প্রতিপূরণ তলের ওপর সমান চাপ প্রদান করে। ঘনত্ব কম বলে পর্বতের উচ্চতা বেশি, মালভূমি মাঝারি ঘনত্বের হওয়ায় মাঝারি উচ্চতায়, আর ঘনত্ব বেশি হওয়ায় সমভূমি কম উচ্চতায়, এবং ঘনত্ব সর্বাধিক হওয়ায় সমুদ্র তলদেশে অবস্থান করে, অনেক নিচুতে অবস্থান করে। সমালোচনা কিছু হয়েছে, সমালোচনা দেখে নেওয়া যাক। প্রতিবিধান বা প্রতিপূরণ তল। প্র্যাট যে প্রতিবিধান বা প্রতিপূরণ তলের কথা বলেছেন তা সঠিক নয়। ভূকম্পীয় তরঙ্গ দ্বারা পরীক্ষা করে এটা স্পষ্ট হয়েছে যে নবীন ভঙ্গিল পর্বতগুলির নিচে ভূত্বক 70 কিমি পর্যন্ত প্রসারিত, অন্যদিকে মহাসাগরীয় ভূত্বক 10 থেকে 110 কিমি পর্যন্ত প্রসারিত রয়েছে। ভূত্বকের ভারসাম্য বিঘ্নিত হয়। প্রতিপূরণের নিয়ম অনুযায়ী শক্তির দ্বারা ভূপৃষ্ঠের ক্ষয় এবং সঞ্চয়ের ভূমিরূপের ভারসাম্য বিঘ্নিত হয়। আর ঘনত্বের সমতা বিষয়ক। একটি ভূমিরূপের শীর্ষ থেকে পাদবিন্দু পর্যন্ত একই রকম ঘনত্ব হবে তার কোনো বাস্তবসম্মত নয় বিষয়টা। ভূমিরূপের বিভিন্ন স্তরে বিভিন্ন খনিজ, বিভিন্ন শিলা অবস্থান করে, তাই ভূমিরূপের সম ঘনত্ব কখনোই সম্ভব হয় না। যেমন ভঙ্গিল পর্বতে যদি ধরি আমরা, সেখানে আগ্নেয়, পাললিক সব ধরনের শিলারই অবস্থান করে, রূপান্তরিত শিলাও থাকে, ফলে তাদের ঘনত্ব একই প্রকার হবে, এর কোনো বাস্তবসম্মত কারণ নেই। তাহলে এখান থেকে সিদ্ধান্ত সমালোচনা পুরো 7 নম্বরের প্রশ্নের জন্য এই পুরো প্র্যাটের তত্ত্বটি ভালো করে পড়বে। সমস্থিতি সমন্বয়। এবার আমরা একটু দেখে নিই আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট। পার্বত্য অঞ্চলে অধিক ক্ষয়ের ফলে উচ্চতার হ্রাসের জন্য চাপমুক্ত হয়, উচ্চতা বৃদ্ধি পায়। আবার পার্শ্ববর্তী নিচু অংশে সেই ঘনীভূত পদার্থ সঞ্চিত হয়ে ভার বৃদ্ধি পায়, তাই সেই অংশের উচ্চতা কমতে থাকে। এই অবস্থাকে সমস্থিতিক সমন্বয় বা আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট বলে। উদাহরণস্বরূপ প্রায় 20,000 বছর আগে শেষ হিমযুগে সাইবেরিয়া, উত্তর ইউরোপ, কানাডা, গ্রিনল্যান্ড প্রভৃতি, অ্যান্টার্কটিকা প্রভৃতি অঞ্চলের বরফ গলে যাওয়ার জন্য ভারমুক্ত হয়, তাই এই অবস্থা সৃষ্টি হয়। পাশের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে উচ্চতা বৃদ্ধি পেয়েছে এই ভারমুক্ত হওয়ার জন্য, এর প্রমাণ পাওয়া যায়। এবং সেখানে বলা যাচ্ছে যে প্রতি বছর এই অঞ্চলগুলি প্রায় 1 সেন্টিমিটার করে উচ্চতা বৃদ্ধি পেয়েছে এখানে। এবার হচ্ছে সিমাটোজেনি। এই টার্মটার সম্বন্ধে তোমাদের পরিচিত হতে হবে। সমস্থিতির ভারসাম্যের ব্যাখ্যায় প্রখ্যাত ভূমিরূপ বিজ্ঞানী লেস্টার কিং সিমাটোজেনি এই শব্দটি ব্যবহার করে। পৃথিবীপৃষ্ঠে উপস্থিত ভূভাগে ক্ষয় বা বরফের গলনে ভার লাঘব হলে অ্যাস্থনোস্ফিয়ারে ভূভাগের নিচে চাপ হ্রাস পায়। আবার ক্ষয়জাত পদার্থের সঞ্চয়ে ভূভাগের ভার বৃদ্ধি পেলে অ্যাস্থনোস্ফিয়ারে ওই ভূভাগের নিচে চাপ বৃদ্ধি পায়। এই যে বিপরীত চাপের জন্য কি হয় না, উচ্চতার তারতম্য ঘটে, কোথাও বসে যায় আবার কোথাও উচ্চতা বৃদ্ধি পায়। এই ভারসাম্য রক্ষার ঘটনাটাকে বলা হয় সিমাটোজেনি। তাহলে এই সিমাটোজেনি বিষয়টার উপরে কিন্তু 2 বা 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। ছোট টিকা সিমাটোজেনি বলতে কী বোঝো, তাহলে তার উত্তরে এই ছবি সহ যদি লিখতে পারো তাহলে খুব সুবিধা হয়। ছবিটি অত্যন্ত সহজ, পাশের চিত্র দেখো যে উচ্চতা কীভাবে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই অধ্যায়ে কী কী শিখলে এই পয়েন্টগুলোকে মনে রাখবে। সমস্থিতি, প্রকৃত অভিকর্ষ, ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি, প্লাম্ব লাইন, অভিকর্ষজ ত্বরণ, ট্রানজিট থিওডোলাইট, প্রতিপূরণ তল, সমস্থিতিক সমন্বয়, তত্ত্বীয় অভিকর্ষ, অভিকর্ষজ বিচ্যুতি, ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি, বোগার অভিকর্ষ অসঙ্গতি, প্লবতা, সমস্থিতিক সাম্য,
রুট থিওরি, সিম্যাটোজেনি, এতগুলো পয়েন্ট তোমরা শিখলে। নাম্বার ডান দিক বাম দিক আছে, আমি ওপর নিচে বলে গেলাম। এই বিষয়গুলোকে, পয়েন্টগুলোকে মনে রাখবে এবং এগুলো সম্বন্ধে বুঝে পড়ার চেষ্টা করবে। তাহলে দেখবে পরবর্তীকালে প্রশ্নের উত্তর লিখতে গিয়ে সুবিধা হবে। ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার বই নিয়ে পড়লে অনেক সময় কী হয়, মন বসে না তেমনি। কিন্তু এই ধরনের ভিডিওর মাধ্যমে যদি তোমরা দেখতে পারো, যখন ধরো বাড়তি সময় আছে, সেই সময় এই ভিডিওগুলিকে দেখে তোমরা মুখস্থ করতে পারো। তাহলে আজকের এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটিকে, এবং ছাত্রছাত্রীদের মধ্যে আরও বেশি বেশি করে বন্ধুদের কাছে পৌঁছে দাও। শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করব। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। দেখা হবে পরের ভিডিওতে। তাহলে আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।